আমরা আজ যাচ্ছি পাকুটিয়া জমিদার বাড়ি দেখতে। পাকুটিয়া জমিদার বাড়ি বর্তমান টাঙ্গাইল জেলার অন্তর্গত নাগরপুর উপজেলায় অবস্থিত। নাগরপুর উপজেলার পশ্চিম পাশ দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। একসময় এই যমুনা নদীর মাধ্যমে নাগরপুর এলাকার সাথে সরাসরি কলকাতার দৈনন্দিন ব্যবসায়িক কাজে যোগাযোগ ছিল। আর এই যোগাযোগের সূত্র ধরেই পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল নামে একজন বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি। ঊনবিংশ শতাব্দীর শুরুতে ইংরেজদের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়ে রামকৃষ্ণ সাহা মণ্ডল পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। তার ছিল দুই ছেলে, বৃন্দাবন ও রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ ছিলেন নিঃসন্তান এবং বৃন্দাবন চন্দ্রের ছিল তিনটা ছেলে। এরা হলেন ব্রজেন্দ্রমোহন, উপেন্দ্রমোহন এবং যোগেন্দ্রমোহন। বৃন্দাবনের মেজ ছেলে উপেন্দ্রকে তার কাকা নিঃসন্তান রাধা গোবিন্দ দত্তক নেন। ফলে উপেন্দ্রমোহনও চাচার সম্পত্তির মালিক হয়ে যান। এখন আমি যেখানে ঢুকেছি সেটা কিন্তু কোনো জমিদার বাড়ির মহল না, এটা হচ্ছে একটা বিদ্যালয়। সো জমিদার বাড়ির মহলগুলো ভেতরে, ওগুলো আমি পরে দেখাবো। সো যে তিন ছেলের কথা বললাম, বৃন্দাবনের যে তিন ছেলে ছিল, সেই তিন ছেলের জন্য তিনটা মহল তৈরি করা হয় একই রকমভাবে। তারপর যখন এই তিন জমিদারের তিনটা মহল হয়ে যায়, তখন 1916 খ্রিস্টাব্দে তারা তাদের পিতা বৃন্দাবন এবং কাকা রাধা গোবিন্দের যৌথ নামে বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আর এই সেই শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এখনও শিক্ষার্থীরা পড়াশোনা করে। সামনে বিশাল বড় মাঠ আছে, যেটা আমি একদম শুরুতেই দেখিয়েছি। সেখানে খেলাধুলা করে এবং তারই অপোজিটে বিশাল বড় পুকুর। সো ছাত্রছাত্রীরা যখন এখানে পড়ে, এত সুন্দর মাঠ, এত সুন্দর পুকুর, এত সুন্দর প্রকৃতির মাঝখানে হয়তো ভালোই লাগে। আমি তো জানি না, কারণ আমি সবসময় দালান কোঠায় জরাজীর্ণ একটা বদ্ধ এরিয়াতে পড়াশোনা করেছি। সো আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা জায়গায় আমি পড়তে পারলে আমার তো খুবই ভালো লাগতো। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে, প্রপার টেক কেয়ার না করায় জমিদার বাড়ি এবং এই বিশ্ববিদ্যালয় সবই ভেঙে চুরে চুরমার। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো দেয়াল, পিলার, কারুকার্য সব কিছু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাওয়ার সাথে সাথে যেভাবে এই জমিদার বাড়ির সৌন্দর্যগুলো চলে যাচ্ছে, সাথে এর ইতিহাসগুলো আমরা ভুলে যাচ্ছি। আমার মতো যদি কেউ পুরনো বিল্ডিং অথবা যে বাড়িগুলোর গল্প ইতিহাস আছে সেই সব বাড়িগুলোর প্রতি টান থাকে, তাহলে এখানে এসে দেখতেই পারেন। কারণ এখানে আসলে এখনও মনে হবে যে এখানকার গল্পগুলো, প্রত্যেকটা ইট এখানকার যে গল্পগুলো ছিল সেগুলো বলছে। এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অন্দরমহলের দিকে। সো আপনি সামনে যে বাড়িটা দেখছেন সেটা হচ্ছে যেই তিনটা জমিদার বাড়ির কথা বলেছিলাম, সেই তিনটা জমিদার বাড়ির একটা। আর এখানে একটা বসার জায়গা আছে। আমার এখানে সবচেয়ে বেশি পছন্দের জায়গাটা এটাই লেগেছে, কারণ এখানে এই বসার জায়গাটার চারপাশে বড় বড় গাছগুলো ঘিরে আছে। আর এখানে বসে নিজেকেই একটু রানী রানী লাগছিল। এখন আমি যাচ্ছি আসল জমিদার বাড়িতে। এই যে বাড়িটা দেখছেন, এটা বাড়িটার পেছন দিক, কারণ আমি আসলে অন্তর্মহল দিয়ে ঢুকেছি এবং ওই বৈঠকখানার কাছে ছিলাম। সো এই যে দুইটা জমিদার বাড়ি পাশাপাশি এবং পেছনে আরেকটা জমিদার বাড়িও আছে। তিনটা জমিদার বাড়ি পরপর এখানে যে 15 একর জমি আছে সেখানে অবস্থিত। প্রত্যেকটা জমিদার বাড়ি দেখতে একই রকম এবং উপরে খুব সুন্দর করে কারুকাজ করা এবং দুই পাশে দুইটা মেয়ে মূর্তি এবং মাঝখানে একটা ময়ূর। এবং প্রত্যেকটা জমিদার বাড়িতেই এই একই সাজ, একই রকম করে করা। আর পেছন দিকের এই বারান্দাতে দেখা যাচ্ছে যে বারান্দার মধ্যেও
প্রায় 2-3 ফিট পর পর দোতলায় বিভিন্ন রকম ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা নারী মূর্তি। সো অ্যাকচুয়ালি এইটার পেছনের কারণটা কি, যে উপরে এই দুইটা নারী মূর্তি এবং এখানেও এরকম করে নারী মূর্তি দেয়া, এটার কারণটা আমি এখনও জানি না। হয়তো ওই সময় নারীদেরকে খুব বেশি অবজেক্টিফাই করা হতো, এখনও করা হয়, বাট তখন হয়তো খুব বেশি করা হতো, যেটা আমার মনে হচ্ছে, বাট আমি এরকম কোনো প্রুফ পাইনি। আর জমিদার বাড়ির ভেতরে দেখলে দেখা যায় যে খুব সূক্ষ্মভাবে কারুকাজ করা বিভিন্ন পিলার, বিভিন্ন দেয়াল এবং বিভিন্ন জায়গায় আছে, মানে যেহেতু হিন্দু জমিদার বাড়ি, বিভিন্ন জায়গায় ওদের মূর্তি রাখার জায়গা আছে। এখন এই জায়গাটায় গেলে খুব সুন্দর একটা আবহাওয়া পাওয়া যাবে, কারণ এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আবার রোদ ওঠে। সো এই মেঘলা সময়ে একটু ভেজা ভেজা মাটির গন্ধ আর সুন্দর বাতাসের মাঝখানে এত সুন্দর লাগছিল, জায়গাটা মনে হয় সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। এই যে পিলারগুলো দেখছি, এগুলো কিন্তু একদম লোহার পিলার, মানে সিমেন্টের না, সব লোহার। সো এর ভিত্তি অনেক শক্ত। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কুয়ার, মানে এই জমিদার বাড়ির পিছে মানে একটা কুয়ার জায়গা দেখছি, সেই কুয়াতে যাচ্ছি। তো এই জায়গা নিয়ে অনেক গল্প আছে, যে অনেকে বলে যে জমিদার, এইখানকার জমিদাররা যাদেরকে পানিশমেন্ট দিত তাদের মাথা কেটে নাকি এখানে ফেলে দিত। আবার অনেকে বলতো না, এটা অ্যাকচুয়ালি খাওয়ার পানি ওঠানোর জন্য। আর আমার কাছেও মনে হয় খাওয়ার পানির জন্যই, কিন্তু এখন আর এটা খাওয়ার উপযোগ্য নেই। কিন্তু আমার কাছে মনে হয় খাওয়ার পানির জন্য এই কুয়োগুলো বানানো হয়েছে, কারণ 3টা জমিদার বাড়ির পেছনে ঠিক একই রকমভাবে এই কুয়ো জায়গা আছে। সো অবশ্যই 3টা বাড়ির পানির লাইনই এটা ছিল। আর এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে কোনো 3টা জমিদার বাড়ি ছাড়া একটা আলাদা জায়গা, যেটা এখন প্রায় পুরোই ভেঙে গিয়েছে। বাট অনেকে বলছে যে এই জায়গায় বড় বড় পুজো হতো, আর অনেকে বলেছে যে এখানে অ্যাকচুয়ালি জমিদাররা বৈঠক করে বিভিন্ন রকম সমস্যা সমাধান এই জায়গায় করা হতো, কারণ ওগুলো তো বাসা, আর এটা ছিল কাইন্ড অফ দেয়ার অফিস। সো আমার কাছে মনে হয়েছে এটা বৈঠকখানাই ছিল ওনাদের, এখানে বসে বসে পরামর্শ করতো এবং বিভিন্ন এরিয়ার বিভিন্ন জায়গাগুলোর সমস্যাগুলোর সমাধান করতো। বাট এখন এখানে নর্মালি হাঁটারও অবস্থা নেই, কারণ এত বাজে অবস্থা, মানে আমি অনেক ভয়ে ভয়ে হাঁটছিলাম, মনে হচ্ছিল কখন যে ছাদটা ভেঙে আমার মাথার উপর পড়ে যায়। বাট স্টিল এখনও গেলে বোঝা যায় যে জায়গাটা কত সুন্দর ছিল। যখন এটা সম্পূর্ণভাবে ঠিক ছিল, তখন এই জমিদার বাড়িটা কত সুন্দর ছিল। এই জমিদার বাড়িতে একটা জিনিস লক্ষ্য করলাম, সব কারুকাজের মাঝখানে সবসময় 2টা জিনিসের রেফারেন্স। একটা হচ্ছে ময়ূর, এই যে এখানেও একটা ময়ূরের ছবি আছে। সো একটা হচ্ছে ময়ূর, আর একটা হচ্ছে নারী মূর্তি। সো এটার যে রিজনটা কি, এটা আসলে যদি কারো জানা থাকে প্লিজ আমাকে আমাদের এখানে কমেন্ট করবেন। আর এখানে আসলে এই আধা ভেঙে যাওয়া জমিদার বাড়ি আর অবহেলায় গড়ে ওঠা আগাছা ছাড়া এখন আর কিছুই নেই। তারপরও আমি বলবো আপনারা এখানে এসে ঘুরে আসতে পারেন এবং প্রকৃতির সৌন্দর্যটাও দেখে উপভোগ করে আসতে পারেন, কারণ এই জায়গাটা এখনও যতটুকুই আছে অনেক সুন্দর।